বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে দীর্ঘ জল্পনা কল্পনার পর রাহুল গান্ধী অর্থাৎ ভারতের বিরোধী দলের অন্যতম প্রথম সারির নেতা রাহুল গান্ধী শুক্রবার মনোনয়নপত্র পেশ করেছেন উত্তরপ্রদেশের রায়বেরেলি লোকসভা কেন্দ্র থেকে। তিনি পরম্পরাগতভাবে আমিঠি লোকসভা কেন্দ্রের থেকে জিতে আসতেন 2004 সাল থেকে 2019 সাল। একটানা 15 বছর তিনি ওই এলাকার সাংসদ ছিলেন। 2019-এর লোকসভা নির্বাচনে স্মৃতি ইরানি বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী তাকে পরাস্ত করেন। তারপর থেকেই রাহুল গান্ধী 2024-এর লোকসভা নির্বাচনে আমিঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি করবেন না এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে এবং দীর্ঘ সময় ধরে কংগ্রেস দল নিশ্চুপ ছিল। কেন নিশ্চুপ ছিল সেটা বোঝা গেল না। শেষ মুহূর্তে অর্থাৎ মনোনয়নপত্র যেদিন পেশ করার শেষ দিন সেদিন সকালে অর্থাৎ শুক্রবার সকালে নাম ঘোষিত হল। দুটো কেন্দ্রকে একবারে সন্ধাতীতভাবে সাসপেনশনে রাখা হয়েছিল কেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। বিজেপি এই জায়গাটায় বিজেপি এবং বিজেপির প্রধান প্রচারক নরেন্দ্র মোদী এই জায়গাটায় খুব ভালোভাবে আঘাত দেওয়ার চেষ্টা করছে কংগ্রেসকে। আজকে প্রার্থী তালিকা অর্থাৎ শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর মনোনয়নপত্র দাখিলের কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাব কৃষ্ণনগরের সভা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন রাহুল গান্ধী ওয়াইনারে হেরে যাবেন, অর্থাৎ কেরল থেকে যেখানে প্রতিদ্বন্দ্বিতা তিনি করছেন সেখানে হেরে যাবেন। এবার সেই জন্যে পালিয়ে এসে একটা সিএফ সিট দেখে দাঁড়াচ্ছেন, সেটা হচ্ছে রায়বেরেলি। প্রধানমন্ত্রীর মুখে এই ধরনের কথাবার্তা শোনার পরে এদেশের বা এই রাজ্যের বেশ কিছু মানুষ যে সেটা বিশ্বাসযোগ্য বলে মনে করছে তা বেশ কয়েকটি বেশ কয়েকটি উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। এক ব্যক্তি পুলিশে চাকরি করেন, দীর্ঘদিন ধরে পুলিশে চাকরি করার অবসর নিয়েছেন। তিনি আমাকে ফোন করে জানতে চাইলেন, আচ্ছা বলুন তো রাহুল গান্ধী কি সত্যিই ওয়াইনারে হেরে যাবে? আমার না, হারবে কেন, ওয়াইনারে জিতবে। তাহলে কেন রায়বেরেলি থেকে ফের প্রার্থী হলেন? এই প্রশ্নটা যেহেতু নরেন্দ্র মোদী করে দিয়েছেন সেই জন্যেই এই প্রশ্নটা এইটা এখন সামনে আনার চেষ্টা করা হচ্ছে। বিষয়টা একটু পরে আলোচনা করব। তার আগে বলে নিই, আমিঠি লোকসভা কেন্দ্রটি পরম্পরাগতভাবে গান্ধী পরিবারের কেন্দ্র হিসাবে পরিচিত। 1980 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন সঞ্জয় গান্ধী, অর্থাৎ ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধী। সঞ্জয় গান্ধীর অকাল প্রয়াণের পর, অর্থাৎ তিনি যেহেতু হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তার মৃত্যুর পরে এই কেন্দ্র থেকে 1981 খ্রিস্টাব্দে সংসদে যান রাজীব গান্ধী, অর্থাৎ ইন্দিরা গান্ধীর বড় ছেলে, রাহুল গান্ধীর বাবা। সেই থেকে একটানাগতভাবে এই কেন্দ্রটি গান্ধী পরিবারের পারিবারিক কেন্দ্র হিসাবেই পরিচিত হয়। 1981 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত এই কেন্দ্রে সাংসদ ছিলেন, অর্থাৎ রাজীব গান্ধী এই কেন্দ্রে সাংসদ ছিলেন। তিনি মারা যাওয়ার পর বেশ কয়েক বছর ওই কেন্দ্র থেকে গান্ধী পরিবারের কোনো প্রতিনিধি ছিলেন না। সতীশ শর্মা বলে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কোনো একজন ব্যক্তি ওই কেন্দ্র থেকে নির্বাচিত হতেন। পরবর্তীতে আমরা দেখব যে বাজপেয়ী সরকারের আমলে 1998 সালে সম্ভবত ওই কেন্দ্রটিও দখল করে নেয় বিজেপি। 96 সালে ওই কেন্দ্র দখল করে নেয় বিজেপি। আবার 1999 সালে ওই কেন্দ্রে প্রার্থী হন সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী স্বাভাবিকভাবেই যখন জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন, কংগ্রেসের পদে আসেন,
কংগ্রেসের গুরুত্বপূর্ণ পোস্টে আসার পর তিনি 1999 সালে আমেঠি লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছিলেন, যদিও সেই সময় আমেঠি লোকসভা কেন্দ্রটা বিজেপির দখলে ছিল। তারপরে আমরা দেখব যে 2004 সাল থেকে সোনিয়া গান্ধী এই কেন্দ্রটি রাহুল গান্ধীর জন্য ছেড়ে দেন এবং তিনি চলে যান রায়বেরেলি লোকসভা কেন্দ্রে। এই রায়বেরেলি লোকসভা কেন্দ্রের ইতিহাস বলছে এটাও গান্ধী পরিবারের পরম্পরাগত সিট, মানে আসন। এই কেন্দ্র থেকে প্রথম নির্বাচন স্বাধীন ভারতে প্রথম নির্বাচন হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। 1952 খ্রিস্টাব্দে এই কেন্দ্র থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন ফিরোজ গান্ধী, অর্থাৎ ইন্দিরা গান্ধীর স্বামী। 52 থেকে 57 পরে আমরা দেখব 67 সালে এই কেন্দ্র থেকে ইন্দিরা গান্ধী জয়লাভ করেছেন। ইন্দিরা 67, 71, 77 যে হেরে যাচ্ছেন। তারপর 78 উনি চিকমাগলুর কেন্দ্র থেকে কর্ণাটক থেকে জয়লাভ করেন। পরবর্তীকালে 1980 সালে যখন তিনি আবার তখন কিন্তু রায়বেরেলি লোকসভা কেন্দ্রে আর ভোটে দাঁড়াতে যাননি। স্বাভাবিকভাবে রায়বেরেলি এবং আমেঠিকে ঘিরে গান্ধী পরিবারের আবেগ কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, রাহুল গান্ধী যেখানে বলছেন ডরমাত, অর্থাৎ ভয় পাবেন না যখন সাধারণ মানুষকে বলছেন, আবেদন করছে সাধারণ মানুষের কাছে যে ভয় কাউকে পাবেন না, সংবিধান আপনার সঙ্গে আছে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাহুল গান্ধী যেহেতু 2019 লোকসভা নির্বাচনে 50,000-এর বেশি ভোটে স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন, এইবারে কি সেই হারার কষ্ট, হারার বেদনা তিনি আর নিতে চাননি বলেই আমেঠিতে গেলেন না? প্রশ্ন এটাই। প্রশ্ন শুধু এটা নয়, প্রশ্ন হচ্ছে এদেশের গণমাধ্যমও প্রশ্ন করছে রাহুল গান্ধীকে যে রাহুল বাবু যেভাবে দিনের পর দিন মোদী সরকারের বিরুদ্ধে, একছত্র আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছেন, সংগ্রাম করছেন, মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, সেই রাহুল গান্ধী নিজে হারার ভয়ে কেন আমেঠি লোকসভা কেন্দ্রটি ছেড়ে দিলেন? যে কেন্দ্র তাকে রাজনৈতিক পরিচয় দিয়েছিল, যে কেন্দ্র তাকে প্রথম সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছিল, সংসদ ভবনে পাঠিয়েছিল, সেই কেন্দ্রকে কেন তিনি বেছে নিলেন না? স্মৃতি ইরানির ভয়ে? আবার কি হেরে যাওয়ার ভয় পাচ্ছেন রাহুল গান্ধী, নাকি অন্য কোনো রাজনৈতিক কৌশল আছে? এটাই আজকের আলোচনার বিষয়। আমি খুলব একটার পর একটা বিষয়গুলো। আপনাদের বিষয়টি বোঝার ব্যাপার এই জন্যই বলছি যে উত্তরপ্রদেশে এই মুহূর্তে জোটের রাজনীতিটা খুব সংঘবদ্ধ হয়েছে, অর্থাৎ মোদী বিরোধী জোট, ইন্ডিয়া জোটের যদি সাফল্যর দিক থেকে বলা হয় তাহলে 3টে স্টেটে, অর্থাৎ 3টে রাজ্যে খুব ভালোভাবে সফল হয়েছে। সেটা হচ্ছে উত্তরপ্রদেশ অখিলেশ যাদবের সঙ্গে কংগ্রেসের, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে শারদ পাওয়ার কংগ্রেস, আর বিহারে তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদব এবং কংগ্রেস। এদের যে জোটটা সংঘবদ্ধ হয়েছে, এরকম জোট সংঘবদ্ধভাবে সাধারণত হয় না। অখিলেশ যাদব নিজে কনৌজ বলে একটি সিট আছে, একটা আসন আছে উত্তরপ্রদেশে, যে আসনটি পারিবারিকভাবে সমাজবাদী পার্টির আসন, কিন্তু গত 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি দখল করে নিয়েছিল বিজেপি। সেখানে এই কনৌজ লোকসভা কেন্দ্রে এবারে প্রার্থী হয়েছেন অখিলেশ যাদব, অর্থাৎ অখিলেশ যাদব চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, বলেছেন আমি এবারে বিজেপি প্রার্থীকে হারাবো। গতবারে ওনার স্ত্রী ডিম্পল যাদব ছিলেন প্রার্থী। এবার রাহুল গান্ধী তাহলে আমেঠি গেলেন না কেন? প্রশ্ন এখানে। আসলে রাহুল গান্ধী আমেঠিতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করছি এই কারণেই যে এখন এটাকে নিয়ে বিজেপি রাজনীতি করবে, রাজনীতি করার সুযোগ পাবে। সেই সুযোগটা রাহুল গান্ধী করে দিলেন। শুক্রবারই পশ্চিম বাংলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে রাজমাতার সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবজাদা বলে কটাক্ষ করে রাহুল গান্ধীকে বলেছেন যে আপনি তো বলেন ডরমাত, আমি বলছি ডরমাত রাহুল, ভাগমাত, অর্থাৎ তুমি পালিয়ে যেও না, এইভাবে কটাক্ষ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির নেতারা এবং স্মৃতি ইরানি কটাক্ষের পর কটাক্ষ করে চলেছেন রাহুল গান্ধীকে। আসলে রাহুল গান্ধী যে রাজনৈতিক প্রেক্ষাপটটা জ্বালালো, যে রাজনৈতিক কৌশল তৈরি করলো, সেই কৌশলটাই ধরতেই পারছেন না নরেন্দ্র মোদী, বা ধরেছেন, ধরেও তিনি বেকায়দায় পড়েও তিনি রাহুলকে প্রশ্ন করতে শুরু করেছে, যাতে সাধারণ মানুষ না বুঝতে পারে যে তিনি বেকায়দায় পড়ে গেছেন। এতদিন ধরে আমেঠি লোকসভা কেন্দ্রটিকে গান্ধী পরিবারের সাম্রাজ্য বলা হতো, সেই কেন্দ্রে গান্ধী পরিবার যাকে প্রার্থী করেছেন তিনি হচ্ছেন রাজীব গান্ধীর এক সময় ম্যানেজার ছিলেন। অর্থাৎ আমেঠি লোকসভা কেন্দ্রটি দেখাশোনার দায়িত্ব যার ছিলেন কে এল শর্মা, সে কে এল শর্মাকে দায়িত্ব দিলেন, কিষানলাল শর্মাকে দায়িত্ব দিলেন, তাকে প্রার্থী করলেন ওই কেন্দ্রে, আমেঠি লোকসভা কেন্দ্রে। দুটো বার্তা দিলেন যে গান্ধী পরিবারের সঙ্গে গান্ধী পরিবার এমন কাজ করতে পারে যে তার বাড়ির মানুষকে, যে তাদের জন্য যারা কাজ করছে তাদেরকে এবং সাধারণ একজন পার্টির ওয়ার্কারকে তিনি প্রার্থী করতে পারেন। রাহুল গান্ধী বার্তা দিলেন 1 নম্বর। 2 নম্বর বার্তা দিলেন স্মৃতি ইরানি রাহুলের কাছে কিছুই নয়, রাহুলের কাছে তুচ্ছ মাত্র। রাহুলের ম্যানেজার, গান্ধী পরিবারের ম্যানেজারের ক্ষমতা আছে স্মৃতি ইরানিকে হারিয়ে দেওয়ার, অর্থাৎ কিষানলাল শর্মাকে প্রার্থী করে স্মৃতি ইরানিকে তাচ্ছিল্য করল কংগ্রেস। 3 নম্বর, শুক্রবারই আমরা দেখলাম যে প্রিয়াঙ্কা গান্ধী কিষানলাল শর্মাকে নিয়ে রোড শো করতে করতে বলেই ফেললেন ইনি হচ্ছেন আমাদের প্রার্থী, অর্থাৎ তোমরা জনতা যদি তোমরা ভোট দাও মনে রেখো একে ভোট দেওয়া মানে গান্ধীকে ভোট দেওয়া, অর্থাৎ গান্ধী পরিবারকে ভোট দেওয়া, আমার পরিবারের সদস্য বলে প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করলেন। চতুর্থ কারণটা হচ্ছে যে ইমেজ তৈরি হয়েছে আমেঠি লোকসভা কেন্দ্রে, যে দাপট তৈরি হয়েছে আমেঠি লোকসভা কেন্দ্রে কংগ্রেসের, সেই দাপটটাকে যথাযথভাবে যদি কার্যকরী করা যায় তাহলে স্মৃতি ইরানি হেরে যেতে পারে আগামী আসন্ন লোকসভা নির্বাচনে। স্মৃতি ইরানিকে যদি কে এল শর্মা হারাতে পারেন তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে রাহুলের কোনো প্রয়োজন ছিল না বলেই কংগ্রেস দূরদর্শিতার সঙ্গে রাহুলকে সরিয়ে নিয়ে এসে স্মৃতি ইরানিকে একজন সাধারণ কংগ্রেস ওয়ার্কারের কাছে হারিয়ে দিল। এই রাজনৈতিক কৌশল, এই রাজনৈতিক যে উপস্থাপন যেভাবে করেছে কংগ্রেস, তাকে সাধুবাদ জানাতেই হবে। অন্যদিকে রাহুল গান্ধী রায়বেরেলিতে গিয়ে যে জিনিসটা করলেন, পরম্পরাগতভাবে যে সিট ওনার দাদুর আমল থেকে যে সিটটা গান্ধী পরিবারের দখলে আছে সেই সিটটার প্রতি, সেই আসনটার প্রতি, সেই এলাকার মানুষের প্রতি উনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং উনি এটাও প্রমাণ করলেন যে রাহুল গান্ধী আগামী দিনে সত্যিকার অর্থে দেশ নায়ক হয়ে উঠতে পারবেন। আর এই রায়বেরেলি কেন্দ্রতে শুক্রবারে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যেভাবে সাধারণ মানুষের ঢল নেমেছে এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের কর্মীদের দেখা গেছে, এই যে ঐক্যবদ্ধতার চেহারা রাহুল দেখাতে পেরেছেন, একদিকে আমেঠিতে অন্যদিকে রায়বেরেলিতে, এর প্রভাব সমগ্র উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এর প্রভাব যদি সমগ্র উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়ে তাহলে আগামী দিনে 1টা 2টো 3টে নয়, কম করে 30টা আসনের উপরে প্রভাব ফেলতে পারবে কংগ্রেস সমাজবাদী জোট। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে
কংগ্রেস এবং রাহুল গান্ধীর যে সিদ্ধান্ত কে এল শর্মাকে স্মৃতি ইরানির বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার, তা অবশ্যই এক দূরদর্শী সম্পূর্ণ রাজনৈতিক নেতার দৃষ্টিভঙ্গির পরিচায়ক। অন্যদিকে রাহুল গান্ধী রায়বেরেলিতে গিয়ে রায়বেরেলির কাছ থেকে যেভাবে ঐক্যবদ্ধ চেহারা তৈরি করলেন, সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের দুজনের পতাকা উঠল, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, এদেশের বিরোধীরা আর নরেন্দ্র মোদীকে ভয় পান না। অর্থাৎ বিরোধীরা এখন ঐক্যবদ্ধভাবে নরেন্দ্র মোদীর মোকাবিলা করতে এগিয়ে আসছে। আজ এই পর্যন্ত, আবারও দেখা